ঘসেটি বেগম, তার আসল নাম মেহেরুন্নিসা বেগম। ঘসেটি বেগম ছিলেন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পেছনে একজন গুরুত্বপূর্ণ চরিত্র, যার জীবনের শেষ দিনগুলো কেটেছিল ঢাকার কাছে কেরানীগঞ্জে অবস্থিত জিঞ্জিরা প্রাসাদে বন্দী অবস্থায়। ষড়যন্ত্রকারী হিসেবে বাংলার মানুষের কাছে তিনি বারবার ঘৃণিত এবং জটিল মানসিকতার প্রতীক এক চরিত্র। তিনি ছিলেন বাংলা, বিহার, ওড়িশার নবাব আলীবর্দী খানের 3 মেয়ের মধ্যে সবার বড় ভাই হাজী আহমদের 3 ছেলের সাথে নিজের 3 মেয়ের বিয়ে দিয়েছিলেন আলীবর্দী খান। মেহেরুন্নিসা বেগম বা ঘসেটি বেগমের বিয়ে হয়েছিল নওয়াজিশ মোহাম্মদ শাহমাদ জংয়ের সঙ্গে, যিনি ঢাকার নায়েবে নাজিম নিযুক্ত হয়েছিলেন। ঘসেটি বেগম ছিলেন সুন্দরী, আভিজাত্যপূর্ণ, চতুর, বদমেজাজি এবং উচ্চাভিলাষী। নবাব আলীবর্দী খানের প্রাসাদ হিরাঝিলের একমাত্র শক্তিশালী নারী চরিত্র এই ঘসেটি বেগম। তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে মুর্শিদাবাদে নবাব আলীবর্দী খানের 3 মেয়ের মধ্যে একমাত্র তারই আলাদা একটি প্রাসাদ ছিল। হিরাঝিল প্রাসাদের মতোই জাঁকজমকপূর্ণ প্রাসাদের নামও ছিল নবাবের বাড়ির নামের সঙ্গে মিলিয়ে মতিঝিল। ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদটি ছিল ঐশ্বর্যে পরিপূর্ণ। রাজবল্লভের মাধ্যমে ঢাকা থেকে আদায়কৃত বিপুল রাজস্ব দিয়ে তিনি প্রাসাদটি এতটাই জাঁকজমকের সাথে সাজিয়েছিলেন যে নবাবের প্রাসাদও যেন জৌলুসের দিক দিয়ে এর কাছে হার মানত। আবার কিছুটা নির্জন স্থানে থাকায় সিরাজ বিরোধীরা এখানে এসে সলা পরামর্শের সুবিধাটাও পেত। নবাব আলীবর্দী খানের কোনো ছেলে ছিল না। তিনি ছোট মেয়ে আমিনা বেগমের বড় ছেলে সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। এতে ঘসেটি বেগম অসন্তুষ্ট ছিলেন। তিনি চেয়েছিলেন তার পালক পুত্র সিরাজউদ্দৌলার আপন ভাই ইকরামউদ্দৌলাকে ওই স্থানে দেখতে, কিন্তু ইকরামউদ্দৌলা অল্প বয়সে গুটি বসন্তে মারা যান। এরপর তিনি তার মেজ বোনের ছেলে শওকত জংকে সিংহাসনে অধিষ্ঠিত করার চেষ্টা করেন, কিন্তু নবাব আলীবর্দী খান সেটিও পছন্দ করেননি। এসব কারণে ঘসেটি বেগম সিরাজউদ্দৌলাকে পছন্দ করতেন না। সিরাজউদ্দৌলাও তাকে পছন্দ করতেন না, কারণ ঘসেটি বেগম উদ্ধত, অশান্তি সৃষ্টিকারী, নেই মুখের লাগাম আর শিষ্টাচারও। পিতার উত্তরাধিকারী নির্বাচনে তার মতামত গুরুত্ব পায়নি ঠিকই, কিন্তু বড় মেয়ে হিসেবে নবাব আলীবর্দী খানের কাছে তিনি গুরুত্ব পেতেন এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করতেন। তার সুপারিশে কেউ পদ হারিয়েছেন, আবার কেউ ক্ষমতার কেন্দ্রে এসেছেন। নিজের প্রভাব কাজে লাগিয়ে তিনি বিপুল বিত্তের মালিক হয়েছিলেন। এছাড়া 1755 সালে স্বামীর মৃত্যুর পরেও উত্তরাধিকার সূত্রে প্রচুর অর্থের মালিক হয়েছিলেন তিনি। তার স্বামী নওয়াজিশ মোহাম্মদ শাহমাদ জং ঢাকার নায়েবে নাজিম ছিলেন, কিন্তু মূলত ঢাকা পরিচালনা করতেন ঘসেটি বেগম। এদিকে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর নবাব হয়ে সিংহাসনে বসলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা। চারদিকে নানার আমল থেকেই দানা বাঁধতে থাকা ষড়যন্ত্রগুলো যেন আরো ডালপালা মেলতে লাগলো। সিরাজের ভাগ্যাকাশে দেখা দিতে লাগলো দুর্যোগের ঘনঘটা। সিরাজউদ্দৌলা প্রথমেই সিদ্ধান্ত নিলেন ঘর সামলানোর। শুরু হলো বড় খালা ঘসেটি বেগমকে দিয়ে, কারণ তিনি কোনোভাবেই সিরাজকে মেনে নিতে পারছিলেন না। মতিঝিল প্রাসাদের অভিমুখে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল সিরাজের বাহিনী। সেনাদের বলা ছিল ঘসেটি বেগমের সাথে যেন কোনো রকম অসৌজন্যমূলক আচরণ না করা হয়, কিন্তু তিনি যদি স্বেচ্ছায় আসতে না চান তবে বল প্রয়োগের অনুমতি অবশ্য দিয়েছিলেন সিরাজ। যথাসময়ে মতিঝিল প্রাসাদের সামনে গিয়ে থামল সিরাজ বাহিনী। ধীরে ধীরে ঘেরাও হয়ে গেল প্রাসাদ। চারদিকেই একটা থমথমে ভাব। এই বুঝি যুদ্ধ লেগে যায় ভাগ্নে আর খালার বাহিনীর মাঝে। খবর গেল ঘসেটি বেগমের কাছে, তাকে বন্দী করা হবে।
এক নবাবের কন্যা তিনি, ফলে নবাবী বৈশিষ্ট্য তিনি বা কম দেখাবেন কেন? তাই তিনিও সিদ্ধান্ত নিলেন প্রতিরোধের। ওদিকে ঘসিটি বেগমের খাস মুন্সির নাম ছিল মীর নজর আলী। অর্থ দেখাশোনার দায়িত্ব ছিল তারই। তিনি বুঝলেন সিরাজ বাহিনীর বিরুদ্ধে ঘসিটি বাহিনী কোনো প্রতিরোধী গড়তে পারবে না, ফলে অযথা সাধের প্রাণটা হারাতে চাইলেন না তিনি। চুপ করে কিছু অর্থকড়ি নিজে রেখে বাকিগুলো ঘসিটি বেগমের সৈন্যদের মাঝে বিলিয়ে দিয়ে সবাইকেই উপদেশ দিলেন পালিয়ে যেতে। ঘসিটি বেগমের মূল্যবান অলঙ্কারাদি ও নগদ অর্থ এভাবেই হাত বদল হয়ে গেল, আর পতনও ঘটল মতিঝিল প্রাসাদের। রাতের আধারে ঘসিটি বেগমকে একটি বজ্রা নৌকায় করে পাঠিয়ে দেয়া হয় ঢাকার পথে। উদ্দেশ্য তাকে জিঞ্জিরার প্রাসাদে বন্দি করে রাখা। অবশ্য তার সেবা যত্ন দেখাশোনায় কোনো রকম ত্রুটি যাতে না হয় সেজন্য নির্দেশ দেওয়া হয় তৎকালীন ঢাকার নায়েবে নাজিম জেশারত খাঁকে। সে সময় সিরাজউদ্দৌলা ঢাকার আয় ব্যয়ের হিসাব চেয়েছিলেন, কিন্তু রাজভাণ্ডার বা অর্থনৈতিক দায়িত্বে থাকা রাজবল্লভ সঠিক হিসাব দিতে ব্যর্থ হন। রাজবল্লভ রাজকোষ থেকে প্রচুর অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তার ছেলে কৃষ্ণবল্লভ সিরাজউদ্দৌলার কাছ থেকে বাঁচতে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট উইলিয়ামে আশ্রয় নেন। কৃষ্ণবল্লভকে ফেরত চেয়ে কলকাতায় ইংরেজ গভর্নরের কাছে চিঠি লেখেন নবাব সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধের সেটিও একটি কারণ হিসেবে বিবেচনা করা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণবল্লভকে ফেরত দিতে অস্বীকৃতি জানায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণবল্লভকে ফেরত দিতে রাজি হয়নি। এদিকে সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর ছিলেন নবাব আলীবর্দী খানের সেনাপতি। তরুণ নবাবের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের ফলেই একসময় সিরাজউদ্দৌলাকে উৎখাতের ষড়যন্ত্রে নামেন মীর জাফর। তখন তার সঙ্গে যোগ দেন ঘসিটি বেগমও। ষড়যন্ত্রে আরও যুক্ত হয় ব্যবসায়ী জগৎ শেঠ এবং অমিচাঁদ। সবারই অভিন্ন উদ্দেশ্য ছিল নবাবকে উৎখাত করা। সিরাজউদ্দৌলাকে উৎখাতের পরিকল্পনায় ঘসিটি বেগম প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। অবশেষে 1757 সালের 23শে জুন পলাশী প্রান্তরে ইংরেজ বাহিনীর কাছে হেরে যান নবাব সিরাজউদ্দৌলা। এদিকে মীর জাফর নবাব হবার পরই ঘসিটি বেগমকে বন্দি করেন। কিছুদিন হিরাঝিলে বন্দি রেখে পরে তাকে ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে জিঞ্জিরা প্রাসাদে স্থানান্তর করেন। পলাশী যুদ্ধের পর 1757 সালের শেষের দিকে নবাব সিরাজউদ্দৌলার পরিবারের নারী সদস্য অর্থাৎ তার মা, স্ত্রী, কন্যা সহ অনেকজন নারীকেই বন্দি করে পাঠানো হয়েছিল। বন্দি নারীদের প্রাসাদের বাইরে বের হবার অনুমতি ছিল না। 1760 সালে পানিতে ডুবিয়ে হত্যার আগ পর্যন্ত ওই প্রাসাদে ছিলেন ঘসিটি বেগম। শ্রী পারাবাতের লেখা আমি সিরাজের বেগম এই বইয়ে বলা হয়েছে, পলাশীর যুদ্ধ শেষ হবার খবর মুর্শিদাবাদে পৌঁছার পরেই ঘসিটি বেগম নিজের ভুল বুঝতে পেরেছিলেন। পরাজিত নবাব তখনও হিরাঝিলে এসে পৌঁছাননি। সে সময় ঘসিটি বেগম নবাব পত্নী লুৎফাকে সতর্ক করেছিলেন যেভাবে যে পথেই তারা পালান যেন নদী পথে তারা না যান। লুৎফা প্রথমবারের মতো ঘসিটি বেগমের চোখে মাতৃত্বের ছায়া দেখেছিলেন। তার বয়ানে তিনি বলছেন, হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন ঘসিটি বেগম। বিশ্বাসঘাতক মীর জাফরের ছেলে মিরন চাইছিলেন নবাব আলীবর্দীর সর্বশেষ জীবিত দুই কন্যা ঘসিটি বেগম ও সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে। এজন্য তিনি দুজন লোক পাঠিয়েছিলেন জেশারত খাঁর উদ্দেশ্যে, যাতে করে তিনি এ বিষয়ে একটি ব্যবস্থা নেন। কিন্তু জেশারত খাঁর আবার নবাব আলীবর্দীর প্রতি ছিল কৃতজ্ঞতার সুদীর্ঘ ইতিহাস। ভাগ্য পরিবর্তনের আশায় ভারতবর্ষে আসলেও তেমন সুবিধা করতে না পেরে ভগ্ন মনোরথে রাস্তার পাশেই মাথা গোঁজা ঠাঁই করে নেন তিনি। শারীরিকভাবেও ছিলেন বেশ অসুস্থ।
সেখান থেকেই নবাব আলীবর্দী জেশারদকে নিজ প্রাসাদে এনে আশ্রয় দেন, চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলেন। নিজের কাছে রেখেই তাকে রাজকার্য শেখাতে থাকেন। পরে নিজ গুণে কালক্রমে ঢাকার নায়েবে নাজিম হন জেশারদ খাঁ। তাই আলীবর্দীর কোনো মেয়ের প্রতি এতটা নির্মম হতে পারেননি জেশারদ খাঁ। ফিরিয়ে দিলেন মিরনের 2 দূতকে। এতে করেই মিরন বুঝে গেলেন যে জেশারদ খাঁ তার কিংবা তার বাবার মতো নেমক হারামি করার মানুষ না। তাই তিনি নতুন করে দায়িত্ব দিলেন তার বিশ্বস্ত অনুচর আসফ খাঁকে। মিশন সেই আগেরটাই, ঘসেটি ও আমিনা বেগমের বিশ্বাসভাজন হয়ে তাদের খতম করে দেয়া। অল্প সময়ের মাঝে 2 বোনেরই আস্থার পাত্র হয়ে যান আসফ। বিশেষ করে ঘসেটি বেগমকে তিনি বোঝাতে সক্ষম হন যে আসলে তাকে নিতেই ঢাকায় এসেছেন আসফ। কারণ সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করতে তার অবদানের কথা ভুলে যাননি মীর জাফর। তাই তাকে মুর্শিদাবাদে এনে সম্মানিত করতে চান তিনি। জাঁকজমকপূর্ণভাবে মতিঝিল প্রাসাদ আবারও ঘসেটি বেগমের হাতে তুলে দিতে চান। ফলে মুর্শিদাবাদে ফিরে যেতে ঘসেটি বেগমের আর তর সইছিল না। ওদিকে আমিনা বেগমের রাজি হওয়ার কারণ ছিল ভিন্ন। তাকে বলা হয়েছিল তিনি মুর্শিদাবাদের খোশবাগে পুত্র সিরাজের কবর জিয়ারতের অনুমতি পেয়েছেন। কবর জিয়ারত শেষে আবারও তাকে এখানে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে। অবশেষে সময় সুযোগ মতো একদিন 2 বোনকে রাতে এক বজরায় 2টো আলাদা রুমে তুলে দেওয়া হয়। তাদের কেউই একে অপরের উপস্থিতি সম্পর্কে জানতেন না। পাশেই ছিল আরেকটি বজরা। গভীর রাতে 2 বোনের বজরা ছেড়ে মাঝিরা চলে গেল অন্য বজরায়। 2 বোন যে বজরায় করে যাচ্ছিল তা বানানো হয়েছিল বিশেষ কৌশল অবলম্বন করে। এর নিচের দিকে কয়েকটি বড় ছিদ্র করে সেগুলো খিল দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। মাঝিরা অন্য নৌকায় যাওয়া মাত্রই আসফ খিলগুলো খুলে ফেলেন। ফলে নৌকায় খুব দ্রুত পানি ঢুকে যেতে শুরু করে। 2 বোন তখন বুঝতে পারেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমিনা বেগম প্রাণ ভিক্ষা চাননি। তিনি কেবল সৃষ্টিকর্তার কাছে মিরনের বিশ্বাসঘাতকতার শাস্তি চেয়ে দোয়া করেছিলেন। বলেছিলেন, হে আল্লাহ, তুমি মিরনের অপরাধী মস্তকের উপর বিনা মেঘে বজ্রপাত নিক্ষেপ করে বিশ্বাসঘাতকতার পুরস্কার দিও। ওদিকে ঘসেটি বেগম অতীত স্মরণ করিয়ে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে তিনিও মীর জাফর আর মিরনের পক্ষেরই লোক। বলছিলেন মীর জাফর সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করাই ও সিরাজ তা জানতে পেয়ে পদচ্যুত করেছিল তাকে। ওই সময়ে আমি মীর জাফরকে টাকা দিয়ে সাহায্য করেছি। মীর জাফরের কোনো ক্ষতি তো আমি করিনি। কিন্তু তার এসব আবেগপূর্ণ ও কান্নামাখা কথাই চিড়ে ভেজেনি। যাদেরকে তিনি এককালে রক্তের সম্পর্কের চেয়েও বেশি আপন বলে মনে করেছিলেন তাদেরই পাতা ফাঁদে প্রাণ বিসর্জন দিতে হয় তাকে। অসহায়ভাবে দ্বিতীয়বারের মতো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বুড়িগঙ্গার পানিতে ডুবে যেন নিজের বিশ্বাসঘাতকতার পরিণাম ভোগ করলেন ঘসেটি বেগম।